Hello everyone, welcome to this class. Today I'm going to tell you about how to use semi-modal verbs in sentences. Semi-modal verbs মানে has to, have to, would have to, will have to এই ধরনের ভাবকে বলা হয় সেমি মডালস ভার্ব। এই সেমি মডালস ভার্বগুলো সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা আজকে ক্লাসে দেখব, এবং এগুলো খুবই পপুলার সেন্টেন্সে, তো আমাদের শেখাটা এবং এইগুলো সেন্টেন্সে ঠিকঠাক ইউজ করতে পারাটা খুবই জরুরি। তো লেটস স্টার্ট উইথ হ্যাজ টু অ্যান্ড হ্যাভ টু। তো হ্যাজ টু এবং হ্যাভ টু কিভাবে ইউজ করতে হয় প্রথমে আমরা সেটা দেখব। ওকে, সো হ্যাজ টু মানে সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ টু আর প্লুরালের ক্ষেত্রে হ্যাভ টু, এটা তো হ্যাজ হবে যে রুল আমরা বেসিক রুল শিখেছি সেটাই এখানে অ্যাপ্লাই হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ওখানে হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই রুলটা তো আমরা জানি। নাও কোথায় ইউজ করব, যখন বাংলাতে এরকম আমরা বলি যে করতে হবে, এই যে বাংলাতে বলি তে হবে, বাংলা ভার্বের এন্ডিংটা যদি তে হবে দিয়ে থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটা ট্রান্সলেশন তে হবে ট্রান্সলেশন হিসেবে হ্যাভ টু হ্যাজ টু যেটা করতে হবে তারপর সেই ভার্বটা ইউজ করব, ঠিক আছে। যেমন পড়তে হবে, তাহলে পড়তে হবে তার ইংলিশ কি হবে, হ্যাজ টু রিড। যেতে হবে ইংলিশ কি হবে, হ্যাজ টু যেতে হবে, হ্যাজ টু গো, তাই তো। বা এখানে যদি সাবজেক্ট ডিপেন্ড করছে, যদি প্লুরাল থাকে তাহলে হ্যাভ বসাবো, বা হাই থাকলে হ্যাভ বসাবো। এটা তো সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপর ডিপেন্ড করছে। ওকে, নাও কি কি সিনারিওতে ইউজ করতে পারি এই তে হবেটা, কি কি সিনারিওতে আসতে পারে বাংলা সেন্টেন্সে। যদি আমরা কোনো নিশ্চয়তা প্রকাশ করি, প্রয়োজনীয়তা প্রকাশ করি, বা বাধ্যবাধকতা প্রকাশ করি, তা নিশ্চয়তা, প্রয়োজনীয়তা এবং বাধ্যবাধকতা প্রকাশ করতে হ্যাজ টু এবং হ্যাভ টু সেন্টেন্সে ব্যবহৃত হয়। বাংলা ক্রিয়া শেষে তে থাকবে, তাহলে হ্যাজ টু এবং হ্যাভ টু ব্যবহার করা হয়। সেন্টেন্সের গঠন, সাবজেক্ট হ্যাজ টু হ্যাভ টু, ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে কিন্তু মনে রাখতে হবে টু এর পর যদি ভার্ব আসে সেটা সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। লেটস টক অ্যাবাউট অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক সেন্টেন্স। এই উত্তরটি সঠিক হতে হবে, সঠিক হতে হবে, রাইট। তাহলে সঠিক হতে হবে মানে হ্যাজ টু বি কারেক্ট। এখানে হওয়া ইংলিশ কি বি, আর এখানে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তে হবে ইংলিশ হচ্ছে হ্যাজ টু। এখানে উত্তরটি এটা হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট প্রথমে বসাতে হবে, দ্য আনসার হ্যাজ টু বি কারেক্ট। শিশুদের স্কুলে যেতে হবে, চিলড্রেন হ্যাভ টু গো টু স্কুল, সো দিস ডিনোটস নেসেসিটি অ্যান্ড দিস ডিনোটস সার্টেনটি। এক্সাম্পল নাম্বার 3, তাদের আগে বেরোতে হবে, দিস ইজ দ্য অব্লিগেশন। আগে না বেরোলে হয়তো ট্রেন মিস হয়ে যাবে, বা বাস মিস হয়ে যাবে, বা ফ্লাইট মিস হয়ে যাবে, কিছু একটা হবে। সো দে হ্যাভ টু লিভ আর্লি। ওকে, সো দিস আনসার রয়েছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট, এক্সাম্পল নাম্বার 1-এ তার জন্য হ্যাজ টু হলো। বাকি দুটো এক্সাম্পলে প্লুরাল রয়েছে সাবজেক্ট, তার জন্য এখানে হ্যাভ টু হলো। এখন আমাকে বাজার যেতে হবে, এখন আমাকে বাজার যেতে হবে, আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট নাও। আমাকে কাজটি কমপ্লিট করতে হবে, সো আই হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। নাও লেটস টক অ্যাবাউট নেগেটিভ সেন্টেন্সেস। নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করব, নেগেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্টের সাথে ডু নট বা ডাজ নট ইউজ হবে। ডাজ নট কোথায় ইউজ হবে, ডাজ নট ইউজ হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি শি ইট এইরকম থাকলে, কারো মানে নাম থাকলে, তো এইরকম সাবজেক্ট থাকলে ডাজ নট ইউজ হবে, ঠিক আছে। আর বাকি সাবজেক্টের ক্ষেত্রে ডু নট ইউজ হবে, ডু নট হ্যাভ টু। এখানে দেখো কিন্তু হ্যাজ টু এর ব্যবহার হবে না, এখানে নেগেটিভ সেন্টেন্সে হ্যাজ টু এর ব্যবহার হবে না। ওকে, অনলি হ্যাভ টু এর ব্যবহার হবে, এটা মনে রাখতে হবে। আর ডাজ নট কোথায় বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তো এই দুটো রুল আমাদের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে। রবিবারে তোমার তাড়াতাড়ি উঠতে হবে না, রবিবারে তোমার তাড়াতাড়ি উঠতে হবে না, বা তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে না, তো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েক আপ আর্লি অন সানডেজ। তাকে প্রকল্পটি শেষ করতে হবে না, তে হবে না, নেগেটিভ সেন্টেন্স তো তে হবে না মানে ডো নট হ্যাভ টু বা ডাজ নট হ্যাভ টু। তা তাকে প্রকল্পটি তাড়াতাড়ি শেষ করতে হবে না, হি ডাজ নট হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট টুডে। তা আজ শেষ করতে হবে না, তাকে আজ প্রকল্পটি শেষ করতে হবে না, হি ডাজ নট হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট টুডে। এই ইভেন্ট এই ইভেন্টে তাদের ইউনিফর্ম পরতে হবে না, এই প্রয়োজনীয়তাটা নেই যে এই ইভেন্টে তাদের ইউনিফর্ম পরতে হবে না, দে ডোন্ট হ্যাভ টু ওয়্যার ইউনিফর্ম অ্যাট দিস ইভেন্ট। ওকে, নাও লেটস টক অ্যাবাউট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ডু এবং ডাজ সামনে চলে আসবে, এবং একই রুল, এখানে হ্যাজ টু এর প্রয়োগ হবে না, এখানে হ্যাভ টু এর ব্যবহার করতে হবে। হ্যাজ টু কখনই বসবে না ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে, এবং নেগেটিভ সেন্টেন্সেও তাই। রবিবারে তোমাদের বাড়িতে রবিবারে তোমার তাড়াতাড়ি উঠতে হবে, রবিবারে তোমার তাড়াতাড়ি উঠতে হবে, তো রবিবারে তোমার তাড়াতাড়ি উঠতে হবে, ডু ইউ হ্যাভ টু ওয়েক আপ আর্লি অন সানডেজ, ডু ইউ হ্যাভ টু ওয়েক আপ আর্লি অন সানডেজ। এক্সাম্পল নাম্বার 2, তাকে কি আজ প্রকল্পটি শেষ করতে হবে, ডাজ হি হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট টুডে, ডাজ হি হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট টুডে। এখানে ডাজ ইউজ হচ্ছে, তার কারণ হচ্ছে হি আছে বলে।
এই ইভেন্টে তাদের কি ইউনিফর্ম পরতে হবে? ডু দে হ্যাভ টু ওয়্যার ইউনিফর্ম অ্যাট দিস ইভেন্ট? ওকে, সো উই আর ডান উইথ হ্যাজ টু অ্যান্ড হ্যাভ টু। নাও লেটস টক অ্যাবাউট হ্যাড টু। হ্যাড টু কখন ব্যবহার করব? হ্যাড টু ব্যবহার করব যখন আমরা বলবো যে এটা করতে হয়েছিল। করতে হয়েছিল মানে হ্যাড টু, মানে কোনো জিনিস করতে হবে, হ্যাজ টু হ্যাভ টু। করতে হয়েছিল মানে অতীতের বাধ্যবাধকতা, অতীতের নেসেসিটি, অতীতের অব্লিগেশনস, নিশ্চয়তা প্রকাশ করতে হ্যাড টু ব্যবহার করতে হবে। ঠিক আছে, গঠন সেম থাকবে, সাবজেক্ট হ্যাভ টু এর জায়গায় হ্যাজ টু হয়ে যাবে। ওকে, তারপরে ভার্বের V1। অ্যাফারমেটিভ সেন্টেন্স দেখে নি, এখানে তে হয়েছিল দিয়ে শেষ হবে বাংলা ভার্বটা। আমাদের নিজেদের লাগেজ বহন করতে হয়েছিল, আমাদের নিজেদের লাগেজ বহন করতে হয়েছিল, মানে লাগেজ কেউ হেল্প করেনি, আমরা নিজেদের লাগেজ নিজেদেরকে বহন করতে হয়েছিল। তা উই হ্যাড টু ক্যারি আওয়ার ওন লাগেজ। তাকে পরীক্ষায় আবার বসতে হয়েছিল, তাকে পরীক্ষায় আবার বসতে হয়েছিল, শি হ্যাড টু রিঅ্যাপিয়ার ফর দ্য টেস্ট। এক্সাম্পল নাম্বার 3, আমাকে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হয়েছিল, আই হ্যাড টু কনসাল্ট এ ডক্টর। শেষ পর্যন্ত শত্রুকে পরাজয় মেনে নিতে হয়েছিল। At last, the enemy had to accept defeat. Now let's move on to negative sentence. Negative sentence আমরা কিভাবে ব্যবহার করব? নেগেটিভ সেন্টেন্সে কিন্তু did not have to আসবে। ঠিক আছে, এখানে do not does not হবে না, did not have to। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স পাস্টে হচ্ছে, তার জন্য এখানে did not have to। তাহলে had to এর নেগেটিভ হচ্ছে did not have to। ওকে, এখানে একটাই অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে did not have to। তাকে গতকাল রান্না করতে হয়নি কারণ তারা খাবার অর্ডার করেছিল। শি ডিড নট হ্যাভ টু কুক, রান্না করতে হয়নি মানে শি ডিড নট হ্যাভ টু কুক ইয়েস্টারডে বিকজ দে অর্ডার্ড ফুড। আমাদের বাসের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি, আমাদের বাসের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি। ইংলিশ, উই হ্যাড নট সরি উই ডিড নট হ্যাভ টু ওয়েট লং ফর দ্য বাস, উই ডিড নট হ্যাভ টু ওয়েট লং ফর দ্য বাস। তাকে টিকিটের জন্য দিতে হয়নি, তাকে টিকিটের জন্য টাকা দিতে হয়নি, তার বন্ধু কিনে দিয়েছিল। টিকিটের জন্য টাকা দিতে হয়নি, তার বন্ধু কিনে দিয়েছিল। হি ডিড নট হ্যাভ টু পে ফর দ্য টিকিটস, হিজ ফ্রেন্ড বট দেম। তার বন্ধু তাকে তার বন্ধু কিনে দিয়েছিল। তাহলে এটা বট দেম হবে না, বট হিম হবে, হিজ ফ্রেন্ড বট হিম। সরি। নাও লেটস টক অ্যাবাউট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ওই ডিডটা সামনে চলে আসবে। তোমাকে কি গত রাত্রে পর্যন্ত দেড় রাত পর্যন্ত কাজ করতে হয়েছিল? তোমাকে কি গত রাত্রে, এটা দেরি রাত হয়ে গেছে বাট দেড় রাত হবে, তোমাকে কি গত রাতে দেড় রাত পর্যন্ত কাজ করতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু ওয়ার্ক লেট লাস্ট নাইট? তো এখানে ডিডটা সামনে চলে আসবে কেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু, ভার্বের ফার্স্ট ওয়ান। তাদেরকে কি স্কুলে পৌঁছাতে অনেক দূর হাঁটতে হয়েছিল? Did they have to walk a long distance to reach school? তাকে কি সবকিছু দুবার বুঝিয়ে বলতে হয়েছিল? Did she have to explain? তাকে কি সবকিছু দুবার বুঝিয়ে বলতে হয়েছিল, মানে তাকে কি দুবার দুবার বোঝাতে হয়েছিল? Did she have to explain everything twice? Did she have to explain everything twice? নাও লেটস টক অ্যাবাউট ডাবল এজ কোয়েশ্চেন্স। আগে আমি আগের সেন্টেন্সটাতে মানে হ্যাজ টু বা হ্যাভ টুর ক্ষেত্রে ডাবল এজ কোয়েশ্চেন্সটা বলিনি, মানে একই রোল। ঠিক আছে, এই ডিড এর জায়গায় শুধু ডু বা ডাজ হয়ে যাবে। যখন হ্যাজ টু হ্যাভ টু দিয়ে ডাবল এজ কোয়েশ্চেন্স করবো, এই ডিড এর জায়গাতে হয়ে যাবে ডু বা ডাজ। ঠিক আছে, তো এখানে দেখে নি যে তোমাকে এত তাড়াতাড়ি কেন বেরোতে হলো? ওয়াই ডিড ইউ হ্যাভ টু লিভ সো আর্লি? ওয়াই ডিড ইউ হ্যাভ টু লিভ সো আর্লি? তাকে কখন অ্যাসাইনমেন্ট শেষ করতে হয়েছিল? when did he have to leave or when did he have to finish the assignment? তাকে কখন অ্যাসাইনমেন্ট শেষ করতে হয়েছিল? when did he have to finish the assignment? মিটিং এর পরে তাদের কোথায় যেতে হয়েছিল? where did they have to go after the meeting? where did they have to go after the meeting? Okay, নাও লেটস টক অ্যাবাউট ওয়াজ টু অ্যান্ড ওয়ার টু। দেখো, ওয়াজ টু এবং ওয়ার টু খুব বেশি যে সেন্টেন্সে ইউজ হয় তা কিন্তু হয় না। তো আমরা কখনো কখনো সেন্টেন্সে পাই ওয়াজ টু এবং ওয়ার টু, তো এটার গঠনটা শিখে নেওয়াটা দরকার, এবং তাহলে তোমাদের অনেক জায়গাতে হেল্প হবে। তো আমরা অনেক সময় এরকম বলি না যে এটা আমার করার ছিল, যাওয়ার ছিল, খাওয়ার ছিল, এই যে কিছু করার ছিল মানে কিছু একটা প্ল্যান ছিল, এইটা বোঝাতে আমরা ওয়াজ টু বা ওয়ার টু ব্যবহার করি। ওয়াজ ওয়ার এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল, কোন সাবজেক্টে কি বসবে, ওয়াজ বসবে না ওয়ার বসবে, ওটা তো আমরা আগেই শিখেছি সিম্পল সেন্টেন্সে। সিঙ্গুলারে ওয়াজ আর প্লুরালে ওয়ার, এটা তো আমরা জানি। তো পরিকল্পিত কাজ ঠিক করার দায়িত্ব, যেটা হয়তো সম্পূর্ণ নাও হতে থাকতে পারে। যেমন তার সাথে তার আমার সাথে 5টায় দেখা করার কথা ছিল, এটা হয়তো হয়েছে বা হয়তো হয়নি। তো কথা ছিল মানে এটা প্ল্যান ছিল, তখন আমরা বলবো হি ওয়াজ টু মিট মি অ্যাট 5 o'clock। তো কোনো কিছু হওয়ার কথা ছিল, এইভাবে বললে ওয়াজ টু বা ওয়ার টু।
তাদের গত সপ্তাহে প্রজেক্ট শুরু করার কথা ছিল, তাদের গত সপ্তাহে প্রজেক্ট শুরু করার কথা ছিল। দে ওয়ার টু স্টার্ট দ্য প্রজেক্ট লাস্ট উইক, দে ওয়ার টু স্টার্ট দ্য প্রজেক্ট লাস্ট উইক। আমার ক্লাসের পরে তাকে ফোন করার কথা ছিল, আমার ক্লাসের পরে তাকে ফোন করার কথা ছিল। আই ওয়াজ টু কল আফটার দ্য ক্লাস, আই ওয়াজ টু কল হার আফটার দ্য ক্লাস। ঠিক আছে। নাও, অনেক সময় আমরা বলি যে ভাগ্যে বা নিয়তিতে ঘটার ছিল, মানে এটা তো হওয়ারই ছিল, এটা তো যাওয়ারই ছিল, এই ধরনের ছিল যদি বোঝাই সেটা ভাগ্যে, মানে এটা হওয়ার ছিল, তখন আমরা সামথিং ডেস্টাইন্ড অর ফেটেড টু হ্যাপেন, তখন আমরা ইউজ করবো ওয়াজ টু বা ওয়ার টু। সে একদিন বড় গায়িকা হওয়ার ছিল, বা তার, এটা সে হবে না, তার তার একদিন বড় গায়িকা হওয়ার ছিল। ঠিক আছে। সো তার একদিন বড় গায়িকা হওয়ার ছিল, শি ওয়াজ টু বিকাম এ গ্রেট সিঙ্গার। তার জীবনে অনেক চ্যালেঞ্জের তার জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ছিল, তার জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া উচিত হওয়ার ছিল। দে ওয়ার টু ফেস মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ। তার অল্প বয়সে মরে যাওয়ার ছিল, হি ওয়াজ টু ডাই ইয়াং। তো এই সেন্টেন্সগুলো যে খুব একটা পপুলার, নাম্বার টু এ যেই সেন্টেন্সগুলো লিখেছে খুব একটা পপুলার না, তবে ইউজ করি মাঝে মাঝে। ওকে। এখানে যারা এই ওয়াজ টু ওয়ার্ড টু এর ব্যবহারটা জানে না, তারা কি করে না, তারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে কি হ্যাড টু এর ব্যবহার করে দেয়। ঠিক আছে। ঠিক আছে, স্পোকেন ইংলিশে চলবে, বাট কিন্তু গ্রামাটিক্যালি ঠিক নয়। ওকে। যদি দেখি আমরা এক্স্যাক্টলি গ্রামাটিক্যালি ঠিক নয়, বাট স্পোকেন ইংলিশে কিন্তু ভুল কেউ বলবে না। আমি অনেকে দেখেছি ওয়াজ টু ওয়ার্ড টু এর ব্যবহার জানে না, তারা শুধুমাত্র হ্যাড টু এর ব্যবহার করে। ওকে। তো এই পয়েন্টটা ওই ফার্স্ট পয়েন্টের মতনই, কোনো কিছু করার ছিল এরকম টাইপের, যে নির্দেশ বা আদেশ ছিল একটা। আই ওয়াজ টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক বিফোর ডিনার, আমার রাতে খাবারের আগে হোমওয়ার্ক শেষ করার নির্দেশ ছিল। ওকে, শেষ করার নির্দেশ ছিল, আই ওয়াজ টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক বিফোর ডিনার। আমার সকাল 9টার মধ্যে অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল। আই আই ওয়ার টু আমাদের সকাল 9টার মধ্যে অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল। উই ওয়ার টু রিপোর্ট অ্যাট দ্য অফিস বাই 9 AM। ওকে। না, উইল হ্যাভ টু আমরা কখন বসাবো? উইল হ্যাভ টু যদি ফিউচারের কথা বলি, বিশেষ করে ফিউচারের কথা মাথায় রেখে যদি বলি এটা আমাদের করতে হবে। দেখো, হ্যাজ টু হ্যাভ টুও তো করতে হবে বলছে, আর উইল হ্যাভ টুও কিন্তু বলছি করতে হবে। কিন্তু এটা বিশেষ করে ফিউচারের কথা যদি মাথায় রেখে যদি বলি, তখন উইল হ্যাভ টু ইউজ করতে হবে, ফিউচারের কথা মাথায় রেখে বললে। আমাকে আগামীকালের মধ্যে রিপোর্ট শেষ করতে হবে, আমাকে আগামীকালের মধ্যে রিপোর্ট শেষ করতে হবে। আই উইল হ্যাভ টু ফিনিশ দ্য রিপোর্ট বাই টুমরো। তাকে পরীক্ষার জন্য কঠিনভাবে পড়াশোনা করতে হবে। শি উইল হ্যাভ টু স্টাডি হার্ড ফর দ্য এক্সাম। তাদের সকালে তাড়াতাড়ি বেরোতে হবে। দে উইল হ্যাভ টু লিভ আর্লি ইন দ্য মর্নিং। নেগেটিভ সেন্টেন্সে উইল নট হ্যাভ টু হয়ে যাবে, নেগেটিভ উইল হ্যাভ টু এর জায়গায় উইল নট হ্যাভ টু। তোমাকে অতিরিক্ত টাকা দিতে হবে না, ইউ উইল নট হ্যাভ টু পে এক্সট্রা চার্জেস। তাকে মিটিংয়ে যোগ দিতে হবে না, হি উইল নট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, হি উইল নট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমাদের বেশি অপেক্ষা করতে হবে না, উই উইল নট হ্যাভ টু ওয়েট টু লং। নাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে উইলটা সামনে চলে আসবে, উইল সাবজেক্ট হ্যাভ টু ভার্বের ফার্স্ট ফর্ম। উইল আই হ্যাভ টু স্পিক ইন দ্য সেমিনার, আমায় কি সেমিনারে কথা বলতে হবে? তাদেরকে কি আগামীকাল ভ্রমণ করতে হবে? উইল দে হ্যাভ টু ট্রাভেল টুমরো। তাকে কি কাগজপত্র প্রস্তুত করতে হবে? উইল শি হ্যাভ টু প্রিপেয়ার দ্য ডকুমেন্ট। নাও ডব্লিউএইচ কোয়েশ্চেন, ডব্লিউএইচ টু ওয়ার্ডটা সামনে চলে আসবে, আমাদের কবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে? সো ওয়েন উইল উই হ্যাভ টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট। ওকে। তাকে কেন কাজে দেরি করে থাকতে হবে, তাকে কেন কাজে দেরি করে থাকতে হবে, মানে তাকে কেন কাজে দেরি করতে হবে। ওকে। তো ওয়াই উইল শি হ্যাভ টু স্টে, মানে দেরি করে থাকতে হবে, দেরি করে থাকতে হবে মানে যে অফিসে থাকতে হবে বেশিক্ষণ। ওয়াই উইল শি হ্যাভ টু স্টে লেট অ্যাট ওয়ার্ক। ওকে। তো এইভাবে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স ইউজ করব। নাও উড হ্যাভ টু, এটা কিন্তু খুব বেশি ইউজ হয় না, এটাও রেয়ার সেন্টেন্সে, বাট আমরা ইউজ করি কিন্তু। মানে ওয়াজ ওয়ার টু এর থেকে উড হ্যাভ টুটা সামান্য একটু বেশি আমি বলবো যে আমরা প্রয়োগ করি উড হ্যাভ টু। উড হ্যাভ টু হচ্ছে অতীতের ভবিষ্যতে, অতীতের পরিকল্পনা বা আমরা শর্ত সাপেক্ষ বাধ্যবাধকতা, ভদ্রভাবে প্রয়োজনীয়তা প্রকাশ করার জন্য আমরা উড হ্যাভ টু ব্যবহার করি। তো এটা এক্সাম্পল দেখি আরো ভালো বুঝতে পারবো। মানে পাস্টে থেকে আমি যদি ফিউচারের কথা বলি, মানে পাস্টে গিয়ে ফিউচারে যে কথা বলি এবং সেইখানে যদি করতে হবে, যেতে হবে, খেতে হবে, এরকম বলি, মানে পাস্টে গিয়ে যদি আমি বলি করতে হবে, যেতে হবে, খেতে হবে, এবং তে হবে দিয়ে বাংলা ভার্বটা শেষ করি, তো পাস্টের ভিউ থেকে আমরা ওটা উইলটা উড করে দেবো, তখন উইল হ্যাভ টু এর পাস্ট টেন্স উড হ্যাভ টু, উইল হ্যাভ টু এর পাস্ট টেন্স উড হ্যাভ টু। তো সে বলেছিল, তার মানে কি পাস্টে সে বলেছিল তাকে তাড়াতাড়ি বেরোতে হবে, তো সে বলেছিল তাকে তাড়াতাড়ি বেরোতে হবে, তাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তাহলে এটা কি বলেছিল না পাস্টে বলেছিল, তাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি যদি একটা সেন্টেন্স দেখি তাকে তাড়াতাড়ি বেরোতে হবে, তাহলে আমি তো এটা সিম্পল করে দেবো কি
হি উইল হ্যাভ টু লিভ আর্লি, যদি ফিউচারের কথা বলি হি উইল হ্যাভ টু লিভ আর্লি, এটা আমি যদি একটা সেন্টেন্স থাকে, কিন্তু তা সে বলেছিল এটা পাস্টে হয়ে যাচ্ছে না, তো এই পাস্টে থেকে গিয়ে ফিউচারের কথা বলছি, তখন উইলের পাস্ট টেন্স আমরা উড করে দেবো, উইল হ্যাভ টু বলবো না, উড হ্যাভ টু বলবো। হি সেড হি উড হ্যাভ টু লিভ আর্লি। আমি জানতাম আমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে, আই নিউ আই উড হ্যাভ টু ওয়ার্ক হার্ডার। তারা ভেবেছিল তাদের ট্রেনে ভ্রমণ করতে হবে, দে থট দে উড হ্যাভ টু ট্রাভেল বাই ট্রেন। নাও হাইপোথেটিক্যাল প্রেজেন্ট কন্ডিশনস, ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট হাইপোথেটিক্যাল প্রেজেন্ট কন্ডিশন, মানে যেটা হয়নি, মানে তোমাকে প্রেজেন্টে সিচুয়েশনে দাঁড়িয়ে প্রেজেন্টেরই কথা ভাবছো এবং সেটা কাল্পনিক, প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে প্রেজেন্টের কথা ভাবছো সেটা কাল্পনিক, মানে কি যদি একটা শর্ত পূরণ হতো তাহলে এটা আমাদের করতে হতো। মানে বাবা যদি বাড়িতে থাকতো, ধরো তুমি পড়াশোনা করছো না, তুমি এরকম ইমাজিন করছো যদি বাবা বাড়িতে থাকতো আমাকে পড়াশোনা করতে হতো, যদি বাবা বাড়িতে থাকতো আমাকে পড়াশোনা করতে হতো। তাহলে এইটা যদি তখন ইমাজিন করছো না, তো ইমাজিন করছে এটা তো মানে একটা এই শর্তটা পূরণ হলে, বাবা বাড়িতে থাকা শর্তটা পূরণ হলে তবে তো পড়াশোনা করতে হতো, তাহলে এটা ইমাজিনেটিভ হচ্ছে, কাল্পনিক হচ্ছে। ওকে, এবং একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। এই ধরনের সেন্টেন্স আমরা প্রেজেন্টের ক্ষেত্রে উড হ্যাভ টু ব্যবহার করব। ইফ মাই ফাদার ওয়ার অ্যাট হোম, এবার তোমার কোয়েশ্চেন হতে পারে ওয়ার কেন, আমরা জানি কাল্পনিক সেন্টেন্সে ওয়াজ এর পরিবর্তে ওয়ার বসে, সিঙ্গুলার সাবজেক্টও ওয়ার বসে, ঠিক আছে। মাই, এটা যেহেতু কাল্পনিক সেন্টেন্স, নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে না, কাল্পনিক সেন্টেন্সের কথা বলছে, সেটা আনরিয়েল, শর্ত সাপেক্ষ। তো ইফ মাই ড্যাড ওয়ার অ্যাট হোম আই উড হ্যাভ টু স্টাডি। যদি বৃষ্টি হতো তাহলে আমাদের ম্যাচ বাতিল করতে হতো, ইফ ইট রেন্ড উই উড হ্যাভ টু ক্যান্সেল দ্য ম্যাচ। বৃষ্টি হচ্ছে না, বাতিলও করিনি, ধরো ম্যাচ চলছে, সেই মুহূর্তে কল্পনা করে বলছি যদি বৃষ্টি হতো আমাদের ম্যাচ বাতিল করতে হতো, ইফ ইট রেন্ড উই উড হ্যাভ টু ক্যান্সেল দ্য ম্যাচ। আই উড হ্যাভ টু স্টাডি অল নাইট ইফ আই হ্যাড অ্যান এক্সাম। ওকে, যদি আমার পরীক্ষা থাকতো তাহলে আমাকে সারা রাত পড়তে হতো, মানে শর্ত হচ্ছে কি যদি পরীক্ষা থাকতো তাহলে পড়তে হতো, শর্ত পূরণ হয়নি, পড়তেও হচ্ছে না, তো কল্পনা করে বলছে আই উড হ্যাভ টু স্টাডি অল নাইট ইফ আই হ্যাড অ্যান এক্সাম। ঠিক আছে, নাও লেটস টক অ্যাবাউট উড হ্যাভ হ্যাড টু। এটা কিন্তু খুবই রেয়ার, বাট হয়, মানে ইউজ হয় উড হ্যাভ হ্যাড টু। ওকে, এইটা এই যে তুমি যেটা ভাবলে উড হ্যাভ টু এর জায়গাতে, এটা শুধু পাস্টের ভাবো, সেম জিনিস পাস্টের ভাবো। ওকে, মানে পাস্টে গিয়ে পাস্টের ইমাজিন, প্রেজেন্টে বসে প্রেজেন্টের ইমাজিনেশন করলে উড হ্যাভ টু, পাস্টে গিয়ে পাস্টের ইমাজিনেশন করলে উড হ্যাভ হ্যাড টু। ওকে, তো এখানে একটা টিপিক্যাল স্ট্রাকচার ফলো হবে, সেটা কি, এখানে যে কন্ডিশনটা দিচ্ছে না, কন্ডিশনটা ওখানে সিম্পল পাস্ট হচ্ছিল, উড হ্যাভ টু এর ক্ষেত্রে সিম্পল পাস্ট হচ্ছিল, এখানে ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, মানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে। এই সেন্টেন্সটা খুব বেশি ডেইলি লাইফে ইউজ হয় না, তবে শিখে নেওয়াটা ভালো। ইফ আই হ্যাড মিস দ্য ট্রেন, যদি আমি ট্রেন মিস করতাম আমাকে 2 ঘন্টা অপেক্ষা করতে হতো, ট্রেন মিস করিনি, অপেক্ষাও করতে হয়নি, যদি মিস করতাম অপেক্ষা করতে হতো, পাস্টে গিয়ে পাস্টের কথাই ভাবছি, তাই জন্য ইফ ক্লজটার সাথে কন্ডিশনটাতে পাস্ট পারফেক্ট লাগছে। ইফ আই হ্যাড মিসড দ্য ট্রেন আই উড হ্যাভ হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার্স। যদি সে আমাকে সাহায্য না করতো আমাকে একাই সব করতে হতো, যদি সে আমাকে সাহায্য না করতো, সে সাহায্য করেছিল, যদি না করতো সেই কন্ডিশন আমাকে একাই করতে হতো, ইফ শি হ্যাড নট হেল্প মি আই উড হ্যাভ হ্যাড টু ডু এভরিথিং অ্যালন। এবার তোমাদের মনে একটা কনফিউশন হতে পারে যে যে স্যার আপনি তো বললেন যে আহ, করতে হতো, এরকম ধরনের সেন্টেন্স তো উড হ্যাভ টু বলছেন, আবার উড হ্যাভ হ্যাড টু বলছেন, তাহলে কি করে বুঝবো রিয়েল লাইফে যে কখন উড হ্যাভ টু বসবে না উড হ্যাভ হ্যাড টু বসবে? এটা তো কনফিউশন হয়ে গেল। দেখো, যদি তুমি বাংলার সাথে গেলে হবে না, যদি তুমি ভাবো যেটা পাস্টের কথা বলছি, যে পাস্টে গিয়ে পাস্ট ইমাজিনেশন করছি, তাহলে তখন তুমি উড হ্যাভ হ্যাড টু বসাবে। ওকে, আর যদি দেখো প্রেজেন্টে এখন এই জিনিসটার কথা বলছি, এই প্রেজেন্ট ইমাজিনেশন করছি, তখন আমি উড হ্যাভ টু। ওকে, আর একটা কথা মনে রাখতে হবে, উড হ্যাভ হ্যাড টু বসলে এই ইফ ক্লজটা পাস্ট পারফেক্টে হবে, আর উড হ্যাভ টু বসলে ইফ ক্লজটা সিম্পল পাস্টে হবে। আর এখানে যখন বি ভার্ব আসবে না, তখন কিন্তু সিঙ্গুলারেও কিন্তু ওয়ার হবে, ওটা উড হ্যাভ টু এর কথা বলছি। আহ, যখন এখানে আমরা যে দেখলাম যে একটা এক্সাম্পল, ইফ মাই ড্যাড ওয়ার অ্যাট হোম, এটা যেহেতু ইমাজিনারিভ সেন্টেন্স সেই জন্য এখানে ওয়ার বসবে, বি ভার্ব যদি আসে তাহলে মানে সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়ার বসবে। তো এটা আমি আরো ডিটেলসে বলবো যখন আমি কন্ডিশনাল সেন্টেন্স করব, এগুলো অ্যাকচুয়ালি কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ছে, তো কন্ডিশনাল সেন্টেন্সে আরো তোমরা এটা ডিটেলসে বুঝতে পারবে। ওকে, so that's all about semi-modal verbs. I hope you understood. So thank you so much and see you in the next topic and next class. So take care. Tada.